জি আলহামদুলিল্লাহ। উপজেলা প্রাণী সম্পদ দপ্তর চাকরির কর্তৃক আয়োজিত 3 দিনব্যাপী কৃত্রিম প্রজনন সম্প্রসারণ এবং ভ্রূণ হস্তান্তর প্রকল্প কর্তৃক আয়োজিত যে প্রশিক্ষণে আজকে উপস্থিত সম্মানিত জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, এনএটিভি প্রকল্পের প্রাণী সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা, আমাদের উপসহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা এবং যাদের জন্য আমাদের আজকের এই অনুষ্ঠান, আমাদের শ্রদ্ধেয় আমাদের কৃষকবৃন্দ, আপনাদের সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বিভাগীয় প্রাণী সম্পদ দপ্তর চট্টগ্রামের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আসলে আমি চট্টগ্রাম থেকে আসছি মূলত কিছু কথা আপনার কাছে বলার জন্য। যেহেতু আমি নোয়াখালীতে দীর্ঘদিন চাকরি করছি, সেই জন্য আমার মনের একটা আশা যে নোয়াখালীর কৃষকদের সাথে যদি একটু ভালো করে কথা বলতে পারতাম তাহলে আমার মনটা একটু ভালো লাগতো আর কি। সেই আশা নিয়ে আসা আপনাদের সাথে কথা বলা। আপনারা জানেন যে আজকের আমাদের যে প্রশিক্ষণটা, এটা কৃত্রিম প্রজনন বিষয়। এখন এই কৃত্রিম প্রজনন বিষয়ে আমাদের খামারিদেরও অনেক সমস্যা আছে, তাদেরও অনেক জানার আছে। হ্যাঁ, সেই বিষয়গুলো আমরা আলোচনা করব। আপনারা জানেন যে আমরা যে কৃত্রিম প্রজনন করতেছি, আমরা সরকারিভাবেও কৃত্রিম প্রজনন করি, আবার কিছু এনজিও আছে, বেসরকারি সংস্থা আছে, ব্র্যাক আছে, লালতির আছে, এসিআই আছে, হিজাব আছে, আমেরিকান ডেইরি আছে, তারাও ইদানিং কৃত্রিম প্রজননের কাজের সাথে সম্পৃক্ত হয়েছে। ফলশ্রুতিতে আমাদের এক ধরনের সমস্যা তৈরি হচ্ছে। যে সমস্যাটা কীরকম, যে এখন আপনি গরু যখন হিটে আসে, তখন আমাদের সরকারি হোক অথবা বেসরকারি হোক, তখন আপনাদেরকে যা বলে যে আমার কাছে 100-এর বীজ আছে, আপনি কি 100-এর বীজ দিবেন না 50%-এর বীজ দিবেন? তখন আপনি একটু সন্দেহের মধ্যে পড়ে যান যে 100 মানেই তো ভালো জিনিস, এখন আমি 100 দিব না 50%-এর বীজ দিব। এই কনফিউশনে পরে আপনি বলতেছেন যে ঠিক আছে 100 তো ভালো, 100টাই দিয়ে দেন। প্রথম আপনাকে দুর্বল করে নিলে, দুর্বল করার পরে আপনি যেহেতু 100-এর বীজ দিতে চাইলেন, তখন আপনাকে বলতেছে হ্যাঁ 100-এর বীজ দিলে তো টাকা বেশি লাগবে। এখন আপনাকে জানতে হবে 100-এর বীজ আপনি কাকে দিবেন। 100-এর বীজ দিবেন আপনার কাছে যদি দেশি কোনো গাভী থাকে, যে গাভীটা 2.5 থেকে 3 লিটার দুধ দেয়, সাইজ একটু বড়, তাকে আপনি এই যে 50% বিদেশি জাত আর 50% দেশি জাত, 50% এই যে বিদেশি যেটা আমরা বলি ফ্রিজিয়ান গরু, হলস্টাইন ফ্রিজিয়ান, ওইটাই আমাদের দেশের আবহাওয়ার জন্য সবচেয়ে উপযোগী। এখন আপনি বলতে পারেন যে আমি 50% না দিয়ে যদি আমি জাতটা আরো বাড়াইতে চাই, তাহলে কি সমস্যাটা হবে সেটা আমি একটু পরে বলতেছি। তাহলে প্রথমে আপনি এখানে আজকে ট্রেনিংয়ে আমরা আপনাদেরকে শিখাইলাম যে 50%-এর 100-এর বীজ দিব আমার দেশি গরুকে, যে গরুটা সাইজ একটু বড়, 2 থেকে 2.5 লিটার 3 লিটার দুধ দেয়। এরকম একটা গরু যখন হিটে আসবে, 100-এর বীজ দেওয়ার পরে যে বাচ্চাটা আসবে সেটা 50% আসবে ফ্রিজিয়ান, 50% আসবে দেশি। এখন আসেন এই যে প্রথম যে বাচ্চাটা আসলো 50% ফ্রিজিয়ান, এবং যে বললাম যে আপনার দেশি গরুটা 2.5 লিটার 3 লিটার দুধ দেয়, ওই গরুটার 2.5 লিটার দুধের মধ্যে তো আপনার কমপক্ষে আধা লিটার দুধ নর্মালি খাওয়াইতেন না? জি। কিন্তু এখন আমরা ট্রেনিংয়ে বলতেছি না ভাই, আপনি 2.5 লিটার দুধ দেন, আপনি নর্মালি আধা লিটার খাওয়াইতেন, এখন আপনাকে ট্রেনিংয়ে বলতেছি আপনি আরো 2 লিটার দুধ খাওয়াইতেন। তখন আপনি তাহলে প্রশ্ন করতে পারেন যে আমি যদি 2 লিটার দুধ খাওয়াই ফেলে দিই, তাহলে আমার গরুর খামার করে লাভটা কি হবে? ঠিক আছে না? লাভটা কি হলো সেটা আমি আপনাকে বুঝাইতেছি। যে মনে করেন আপনি অতিরিক্ত 2 লিটার দুধ খাওয়াইলেন বাচ্চাটা মনে করেন মেয়ে বাচ্চা হয়েছে, 2 লিটার দুধ খাওয়াইলেন, আপনাদের চাট খেলে যদি ধরি কম বেশি যে 60 টাকা লিটার গরুর দুধ, 2 লিটার দুধের দাম 120 টাকা, মাসে 3600 টাকা, 3 মাসে 10,800 টাকা। আপনি 10,800 টাকার দুধ আপনার বাচ্চাটাকে খাওয়াইলেন, খাওয়ানোর পরে 3 মাসের সময় বাচ্চাটার দাম হবে 50 থেকে 60,000 টাকা। আর যদি আপনি দুধটা না খাওয়ান,
আমাদের দেশে কৃষকেরা 21 দিন পর্যন্ত অনেক কৃষক তাদের দুধ দোয়ায় না, ওরা দুধটা বাচ্চায় খায়। বাচ্চাটা খুব সুন্দর দেখা যায়, হৃষ্টপুষ্ট দেখা যায়, বাড়িতে দৌড়াদৌড়ি করতেছে, আপনারাও ওই গরুর সাথে আপনি সেলফি তুলতেছেন, হ্যাঁ বাচ্চাটা খুব সুন্দর। কিন্তু 21 দিন পরে যখন দুধ দোয়ানো শুরু করেন, এখানে গরুর বান দিয়ে দুধ আসার লাস্ট পর্যন্ত, অর্থাৎ গরু আর দুধ টান দিলে আর দুধ আসে না, তখন আপনি দুধ দোয়ানো কি করেন? বন্ধ করে দিলেন। অর্থাৎ পুরা দুধ আপনি দোয়ায় নিয়ে গেলেন, বাচ্চাটার জন্য আপনি কিছুই রাখলেন না। ওই প্রথমে একটু খাওয়াইছেন, আধা পা বা 1 পা খাওয়াইছেন, এরপরে আর পুরা দুধ আপনি দোয়ায় নিলেন। 21 দিন বাচ্চাটার স্বাস্থ্য খুব ভালো ছিল। 21 দিনের পরে আস্তে আস্তে এটা শুকায় যাইতে যাইতে 3 মাসের সময় এই বাচ্চাটা এত দুর্বল হয়ে গেছে যে হাড্ডি সার হয়ে গেছে। এই বাচ্চাটা মাটিতে শুলে তার নিজের সামর্থ্য নাই, সে দাঁড়ায়। আপনাকে সাপোর্ট দিয়ে কি করতে হয়? বাচ্চাটাকে দাঁড়া করাইতে হয়। এই 3 মাসের পরে বাড়িতে পড়ে যায়, আপনি ভ্যান গাড়িতে তুইলা পশু হাসপাতালে নিয়ে গেলেন, এখন ডাক্তার সাহেব 25% গ্লুকোজ অথবা ক্যালসিয়াম অথবা অ্যামাইনোভিট অনেক ওষুধ দেওয়ার পরে আখেরে বাচ্চাটা কি হয়? মারা যায়। তাহলে দেখেন, একটা সম্পদ আপনার হইল, সেই সম্পদটা আপনার অযত্নের কারণে, আপনার 10,800 টাকার দুধের লাভের কারণে আপনি এই সম্পদটা আপনি হারিয়ে ফেললেন। আর যদি আপনি দুধ খাওয়াইতেন, এটাকে যদি পরিমাণ মতো দুধটা খাওয়াইতেন, আপনি যদি মনে করতেন যে এই যে 2.5 লিটার দুধ আমার গাভী হইতে, এটা আমি পুরো স্যাক্রিফাইস করলাম। আমরা কোরবানির সময় লক্ষ লক্ষ টাকার গরু কোরবানি দিয়ে স্যাক্রিফাইস করি না? তা আপনি যদি দুধটা স্যাক্রিফাইস করতেন, তাহলে ওই বাচ্চাটা 18 মাসে হিটে আসতো, 27 মাসে মা হইতো, 2.5 থেকে 3 লক্ষ টাকার একটা গাভী হইতো। 2.5 থেকে 3 লক্ষ টাকার একটা গাভী আপনি দুধ খাওয়ার কারণে মৃত্যুর মুখে কি করলেন? এখন ওই যে বাচ্চাটা 18 মাসে হিটে আসলো, 27 মাসে মা হইল, ওইটা যখন 15 লিটার 20 লিটার দুধ দিবে, ওই যে 10,000 টাকার দুধ আপনি খাওয়াইলেন, ওই দুধটা ওইটার থেকে আপনি দোয়াই নিয়ে। আমি কি বুঝাইতে পারছি? জি স্যার। তাইলে আপনার কি হলো? একটা গরু তৈরি হয়ে গেল। আপনি কি প্রতি বছর সিরাজগঞ্জের শাহজাদপুর থেকে 2.5 লক্ষ টাকা করে গাভী কিনে কিনে গরুর খামার করতে পারবেন? না, পারবেন না। তো আপনি 3টা বা 4টা গাভী পালতেছেন, এইখান থেকে যে মেয়ে বাচ্চাগুলা হবে, সেই মেয়ে বাচ্চাগুলাই পরবর্তী আপনার খামারে কি হবে? গাভী হবে, একটা গাভীতে রূপান্তরিত হবে। সেই গাভীতে রূপান্তরিত হওয়ার জন্য আপনি খামার শুরু করার থেকেই আপনার যখনই মেয়ে বাচ্চা হবে, আমাদের মানুষের তো মেয়ে বাচ্চা হইলে মানুষ অসন্তুষ্ট হয় যে মেয়ে হয়েছে, কারণ বলে না। আর ছেলে হইলে সবার বাড়িতে কি করে? মিষ্টি দেয়। আমার ছেলে হয়েছে, কত শোনা। কিন্তু বর্তমান জামানায় আমরা কি দেখতেছি? ছেলে হইতেছে ভালো, ছেলে ওই পর্যন্তই আপনাকে আদর করতেছে যতক্ষণ বিয়ে না করাইছে। জি স্যার। বিয়ে করানোর পরে কি করতেছে? বউ নিয়ে বউ যায় বলতেছে কি, স্বামীরে বলতেছে আলাদা বাসা দাও, আলাদা বাসা দাও। ঠিক আছে না? কিন্তু এখন আমরা আমাদের সমাজে আমরা দেখতেছি যে মেয়েরাই কিন্তু কি করতেছে? বাবা মারে যত্ন করতেছে ইন কম্পারিজন টু ছেলেদের। হয়তো এক্সেপশনাল আছে, কিন্তু এক্সেপশনের সংখ্যাটা কি? কম। বুঝতে পারছেন? সেটা আলোচনার বিষয় নয়। সেটা হলো, তাহলে যদি আপনার মেয়ে বাচ্চা হয়, আজকের ট্রেনিং এ আপনাদের শিখাইলাম যে মেয়ে বাচ্চাটা কি করতে হবে, যত্ন নিতে হবে। আর যদি ছেলে বাচ্চাও হয়, তাতে আপনি মন খারাপ করার কোনো কারণ নাই। কারণ কি? যে আপনার খামারের পাশে আরেকটা শেড করবেন, এইখানে পুরুষ বাচ্চাগুলাকে আপনি লালন পালন করবেন। একটা উদাহরণ দিয়ে আপনাদের বোঝাই যে আপনার যদি বৎসরে আপনার 5টা বা 10টা গাভী পালতেছে, এইখান থেকে যে বৎসরে যে বাচ্চা হইল, যদি আপনি 5টাও যদি ছেলে বাচ্চা হয়, এই ছেলে বাচ্চাগুলারে যদি আপনি যত্ন করেন, 1.5 বছর 2 বছরের মাথায় যদি আপনি এই 5টা বাচ্চারে যদি বিক্রি করেন, সেটা ফ্রিজিয়ান ক্রসের বাচ্চা যদি হয়, পুরুষ বাচ্চা, যদি 2 লক্ষ টাকা করে বিক্রি করতে পারেন, 5টার দাম আসবে কত? 10 লক্ষ। 10 লক্ষ টাকা। এখন এই 10 লক্ষ টাকার মনে করেন 50% আপনার খরচ গেছে, আর 50% কি প্রফিট। আপনি যদি কুয়েত, কাতার, বাহরাইন যান, 3 বছর 4 বছর যদি থাকেন, কয় লক্ষ টাকা নিয়ে আসতে পারেন?
5 লক্ষ টাকা আনতে পারে? কয়জনে পারে? অনেকেই পারে অথচ না। দেখেন আপনি চাটখিলে থেকে একটা গরুর খামার কইরা শুধু ছেলে বাচ্চা গুলাকে যদি লালন পালন করতে পারেন, আপনি 5 লক্ষ টাকা লাভ করেন। আর যদি মেয়ে বাচ্চা হয়, সেই মেয়ে বাচ্চাটাকে যদি আপনি দুধ খাওয়ান, 2.5 থেকে 3 লক্ষ টাকার একটা কি হবে, গাভী পেয়ে যাবেন। এই জন্য 1 নম্বর শিখলেন কি, আজ আমি 100-এর বীজ কাকে দিব? 1 নম্বর 100-এর বীজ দিব কাকে? আমার দেশি গরুকে, যেগুলা 2.5 থেকে 3 লিটার কি করে দুধ দেয়। দেওয়ার পর ওই বাচ্চাকে আমি পর্যাপ্ত পরিমাণে কি দুধ খাওয়াবো। দুধ খাওয়াইয়া আমি একটা জাত তৈরি করব। ওইটা আপনি 15 থেকে 20 লিটার দুধ দিবে, 2.5 থেকে 3 লক্ষ টাকার একটা গাভী হবে। এখন আসেন 2 নম্বর হইলো, আপনি এক্সিস্টিং যত ফ্রিজিয়ান গরু আছে, মনে করেন আপনি যে খামার করতেছেন, আপনি 5টা 10টা 20টা ফ্রিজিয়ান গরু আছে। এই ফ্রিজিয়ান গরু যখন হিটে আসবে, যিনি প্রজনন করে তাকে আপনি বলবেন যে আমার গরুটা যেহেতু 50% ফ্রিজিয়ান ক্রসে, এটা হিটে আসছে, আপনাকে বীজ দিবেন 50%-এর বীজ দিবেন। আপনি কখনো 100-এর বীজ তার কাছে চাবেন না। 100-এর বীজ চাইলে কি হবে, এটা আগে বোঝেন। আপনি যদি আপনার এক্সিস্টিং একটা ফ্রিজিয়ান গরু আছে, 5টা গরু আছে, একটা ডাকছে, এখন তাকে যদি বলেন আপনি 100-এর বীজ দেন, আপনি মনে করতেছে 100-এর বীজ দিলে বোধহয় দুধ বাড়বে, বেশি হবে। কিন্তু দেখেন যেমন আমাদের টেম্পারেচার হলো 98 ডিগ্রি ফারেনহাইট, আমার ফ্রিজিয়ান গরুর টেম্পারেচার হলো 103 থেকে 160 ডিগ্রি নরমাল। অর্থাৎ আমাদের মানুষের চেয়ে আপনার মানুষের চেয়ে 5 থেকে 6 ডিগ্রি টেম্পারেচার গরুর কি বেশি। এখন তারপরে আবার দেখেন যে মানুষের চেয়ে 5 থেকে 6 ডিগ্রি টেম্পারেচার বেশি, তারপরে আবার আমাদের দেশে অনেক কৃষক আছে যে তারা গরুর ঘরের চতুর্পাশে সালা অথবা পলিথিন দিয়ে বেড়া দিয়ে রাখছে। যদি জিজ্ঞেস করি যে পলিথিন দিয়ে বেড়া দিয়েছেন কেন, বলতেছে বললেন না আমাদের এলাকার লোক ভালো না, চোখ লাগায় না। বুঝতে পারছেন, মানুষের চোখ লাগায় না, গরুর চোখ লাগায় না। এখন চতুর্পাশে পলিথিন দিয়ে বেড়া দিয়ে রাখছেন, মাথার উপরে দেখেন এই যে আমাদের 98, এরপরে আমাদের মাথার উপরে ফ্যান করে, এখন এই যে ট্রেনিং করতে আসছেন, এখানে এসি চলতেছে, ঠিক আছে। এখন আপনাদের বাড়িতে আমাদের কতজন কৃষক তার গরুর ঘরে এসি লাগাইতে পারবো? এরকম কতজন কৃষক আছে? গরুর ঘরে এসি লাগাইতে পারবেন? আমাদের অনেক কৃষকের তো নিজের ঘরেই এসি না, তাহলে গরুর ঘরে এসি লাগাবেন কেমনে? আমার গরুর টেম্পারেচার আমার থেকে 5 থেকে 6 ডিগ্রি বেশি, সেখানে তো আরো চতুর্দিকে পলিথিন দিয়ে রাখছেন। গরমে আপনি এই যে মার্চ এপ্রিল মে জুন নভেম্বর পর্যন্ত এই গরমের কারণে এই গরুগুলা ধরতে থাকবে, মুখ দিয়ে লালা শুনবে, বুঝতে পারছেন? গরু কিচ্ছু খাবে না। তখন আপনি যখন গরুর ঘরে যাবেন, গরুর ঘরে যা দেখবেন যে আপনি গরু কিচ্ছু খাচ্ছে না, গরুগুলা ঢুকতেছে, মুখ দিয়ে লালা পড়তেছে, তখন আপনি মনে করবেন যে বোধহয় আমার গরুর অসুখ হয়েছে। এখন এই ডাক্তার সাহেবের কাছে আসবেন, উনি যাবে, হয়তো উনি জানে, কিন্তু আমাদের তো সবই তো আমাদের সরকারি ডাক্তার তো যে আপনাদের 60 কিলো উপজেলা মাত্র একজন। জি স্যার। এখন আরো তো ডাক্তারে ভর্তি, তারা তো ফ্রিজিয়ান গরুর টেম্পারেচার কত অনেকে জানেই না, বুঝতে পারছেন? কারণ হলো কি, এখন আমাদের সমাজে, আমি কোনো বিপদ করতেছি না, মানে ভালো ছাত্ররা ডাক্তার হয় মানুষের ডাক্তার নয়, পশু ডাক্তার নয়, দাঁতের ডাক্তার, যেটাই বলে এটা ভালো ছাত্র হওয়া লাগে। কিন্তু এসএসসি পরীক্ষায় ফেল করে, এইচএসসি পরীক্ষায় ফেল করে গ্রামে একটা ওষুধের ফার্মেসিতে ডাক্তার হয়ে গেছে, বুঝতে পারছি? এখন আপনি যাইয়া এরকম একজন ডাক্তারের কাছে গেছেন যে দেখেন তো আমার গরুটা কি এসে, সে থার্মোমিটারটা টেম্পারেচার নিয়ে দেখতেছে আপনার গরুর টেম্পারেচার 105 ডিগ্রি, আপনারা বলতেছে আপনার গরু তো নিউমোনিয়া হয়ে গেছে। কি করেন, সেফটি একজন ইনজেকশন দেন অথবা ট্রাইফোর ইনজেকশন দেন। একটা ইনজেকশনের দাম হলো 500 টাকা। বলতেছে আপনার গরুটা তো বড় 2 গ্রাম লাগবে, 2 গ্রাম 1000 টাকা। আপনি 5 দিন থেকে 7 দিন আপনি 5000 থেকে 7000 টাকা আপনি লাগাই দিচ্ছে। আসলে আপনার গরু কিন্তু কিছুই হয়। আমি কি বুঝাইতে পারছি? আপনার গরমের কারণে গরু ধরতেছে, আপনার উচিত ছিল আপনার 9টা 9:30টার সময় গরুর ঘর থেকে আপনি গরুটাকে বের করে
আপনার বাড়িতে যেখানে সুপারি গাছ, নারিকেল গাছ অথবা যে কোনো গাছ থাকে, সেই গাছে একটু লম্বা করে রশি দিয়ে এটা বেঁধে রাখা আপনার উচিত ছিল। এখানে গরুটা পায়চারি করতো, একবারে শুইতো, শুয়ে তারপর আবার জাবর কাটতো, পেটের ভিতর থেকে আবার খাদ্যগুলো আইনা আবার সে জাবর করে পরবর্তীতে নিত। কিন্তু আপনি 24 ঘন্টা গরুকে ঘরের ভিতরে বেঁধে রাখছেন, গরু একটু আলো বাতাস কি পাইতেছে না। অনেক গরু আছে আপনার এই যে এই গিরগুলা দাঁড়ায় থাকতে থাকতে এই গিরগুলা খুলে গেছে, এই গিরর ভিতরে রড জমে গেছে। এখন আপনি অনেক সময় আমরা বুঝাই, কৃষকের বুঝাই এরকম ভাবে যে কোনো কৃষক যদি আল্লাহ না করুক কোন একটা মামলায় পড়ে পুলিশে যদি ধরে নেয়, নিয়ে যদি 6 মাসের জেল হয়, জেল থেকে আসার পরে চাটকিল বাজার থেকে ভালো মিষ্টিটা নিয়ে হয় শ্বশুর বাড়ি যাবো না মামার বাড়ি যাবো, বিভিন্ন আত্মীয় বাড়ি ঘুরবো, কারণ 6 মাস তো ঘুরতে পারে নাই জেলখানাতে, ঠিক আছে না? কিন্তু আপনি কি করছেন, আপনার গরুটাকে এখানে জেলখানায় নিয়ে রাখছেন, ঘরের থেকে আর 3 মাস 4 মাস যাবত ঘর থেকেই বাইর করেন না। হঠাৎ করে যদি কোনো কারণে গরুটারে বাইর করেন, তাহলে আপনার থেকে লাভ দিয়ে রশিটা ছিটা দেখবেন গরু মনের আনন্দে নাচানাচি করতেছে। আপনি বলতেছেন যে গরু বাইর করা যায় না, দেখছেন ছুটা গরু আর ধরা যায় না। অর্থাৎ কি আপনি বিকালবেলা চা খাইতে চাটকিল বাজারে আসেন না? আপনার যদি 1-2 দিন বা 7 দিন যদি বলা হয় যে চাটকিল বাজারে যাওয়া যাবে না, চাও খাওয়া যাবে না, তুমি ঘরের মধ্যে থাকো, 7 দিন পরে দেখবেন আপনি পাগল হয়ে যাবেন। আমার গরুও তো এই যে 1 মাস 2 মাস 6 মাস যাবত ঘরের মধ্যে বেঁধে রাখার কারণে গরু তো বাইর হইতে পারছে, মনের আনন্দে নাচানাচি করে একটা এক্সারসাইজ করতেছে, গিরগারে গিলা কি করতেছে, লড়াইতেছে, বসে এই সুযোগটা আপনি দেন নাই। হ্যাঁ, সেই কারণে দেখা যাইতেছে যে এই যদি আপনি ব্লাড লেভেলটা বাড়াইতে চান, যেহেতু আপনার গরুর ঘরের পরিবেশ সেই পরিবেশ নাই, আপনি মাথার উপর ফ্যান দিতে পারেন নাই, এসি দিতে পারেন নাই, সেই কারণে আপনার গরু ঘরের মধ্যে চতুর্পাশে এমন ভাবে ঘর করছেন, ঘরের মধ্যে বাতাসও দিতে পারেন নাই। গরুকে যে পরিমাণ কাঁচা ঘাস দেওয়া, আপনি ব্লাড লেভেল বানাইছেন অনেক বেশি, যে ব্লাড লেভেল বেশি বানাইছেন কিন্তু তার খানা ওইভাবে দিতে পারেন নাই। না দেওয়ার কারণে আপনার গরুর দুধের উৎপাদন না বাইরা ব্লাড লেভেল আপনি বাড়াইছেন ঠিকই, কিন্তু ব্লাড লেভেল বাড়াইলে কি হবো, দুধের উৎপাদন কি হয়েছে, কমে গেছে। এই জন্য আপনাদেরকে দ্বিতীয় পয়েন্ট যেটা, আপনাদের যত ফ্রিজিয়ান গরু আছে এই গরুগুলা যখন হিটে আসবে, যিনি প্রজনন করে তাকে বলবেন যে আপনি 50% বীজ দেন। আর আপনি কি করবেন, আপনি প্রত্যেকটা গরুর জন্য যে বাজারে 20 টাকা করে খাতা পাওয়া যায়, এরকম করে একটা খাতা কিনবেন, কিনে আপনি গরুর নাম ধরে অথবা নাম্বার ধরে একটা খাতা, মনে করেন একটা গরু আছে সাদা চিত্রা গরু, আমরা একটা নাম দিবেন, তার জন্য একটা খাতা বানাবেন। ওই গরুটা কত তারিখে জন্মগ্রহণ করছে যে লেখা রাখবেন, কত তারিখে গরুটা হিটে আসলো, কত তারিখে বীজ দিলেন। এখন বীজ দেওয়ার সময় এই যে মনে করেন একটা গরু, আপনার একটা বকনা বাছুর আছে বা একটা গাভী আছে, এখন আপনার লেখা থাকবে এই বকনা বাছুরটা তার মাকে কি বীজ দিছিলেন। মনে করেন একটা উদাহরণ, তার মাকে বীজ দিছিলেন 100 নম্বরের সার দিয়া। যখন তার এই যে বকনা বাছুরটা হিটে আসলো, তখন আপনি খেয়াল রাখবেন যে ওর বাবার বীজ যেন এর ভিতরে কি না আসে। কারণ হলো বাবার সাথে মেয়ের যদি ক্রস হয়, এটারে ডাক্তারি ভাষায় বলে ইমব্রিডিং। ইমব্রিডিং হইলে, ইমব্রিডিং আবার 2 প্রকার, একটা হলো ক্লোজ ব্রিডিং। ক্লোজ ব্রিডিং কোনটা, মেয়ের সাথে বাবা, ছেলের সাথে মায়ের, এটা যদি ক্রস হয় তাহলে দুধের উৎপাদন কমে যাবে, এটা ইমব্রিডিং, এটা হলো ক্লোজ ব্রিডিং। আর এটা হচ্ছে লাইন ব্রিডিং। লাইন ব্রিডিং কোনটা, এটা আমাদের মানুষের বেলায় বললে বুঝবেন, যে অনেক সময় আমরা মানুষের বেলাতে মনে করে চাচাতো বোন, ফুফাতো বোন, খালাতো বোন বিয়ে করি না, এটা হলো লাইন ব্রিডিং। এটা আমাদের রক্তের সাথে একটা কি আছে, আমার মায়ের রক্তের সাথে অথবা বাবার রক্তের সাথে একটা কি আছে, মিল আছে। হ্যাঁ, এটা লাইন ব্রিডিং। কিন্তু আমার গরুর বলা করতে হবে আউট ক্রসিং, অর্থাৎ বাবা মা থেকে যে মেয়েটা আসলো, ওই মেয়েটা যে বকনা বাছুরটা আসলো, ওইটা যখন হিটে আসলো, এটা বাবারে বীজ দেওয়া যাবে না। তাহলে আপনাকে বলতে হবে, যিনি বীজ দিতেছে তাকে বলতে হবে যে এই গরুটার বাবার নাম্বার ছিল 100,
আপনি 100 বীজ দিতে পারেন, অন্য নাম্বারে একটা বীজ দেন, এটাকে আমাদের ডাক্তারি ভাষায় বলা হইতেছে আউট ক্রসিং। অর্থাৎ প্রতিবারই যতবার বাচ্চা দিবে আবার আরেকটা বাচ্চা হবে, তার বাবার সারের সাথে যেন মিল না হয়, অন্য মানে আউট ক্রসিং, অন্য থেকে আনতেইব, বুঝতে পারছেন? মানে অন্য ঘরে যাইতেইব। মনে করেন আপনি একটা ছেলে বিয়ে করাইতেছেন, আর এটা আমরা খেয়াল রাখতে হবে এরকম যে কোনো সময় আত্মীয়তার কোনো ধরনের সম্পর্ক নাই, দূর আত্মীয়, মানে কোনো আত্মীয় না, এরকম একটা কি করতে হবে, সারের বীজ দিতে হবে। এরকম যদি প্রতিবারই যদি আপনি অন্য সারের থেকে বীজ দেন, এটা আউট ক্রসিং করেন, তাহলে আউট ক্রসিং করতে করতে যে ভালো দুধ উৎপাদনের জিনগুলা একত্রিত হবে, একত্রিত হইয়া আপনার ব্লাড লেভেল 50 থাকবে, প্রথম জেনারেশন, দ্বিতীয় জেনারেশন, তৃতীয়, চতুর্থ জেনারেশনে যাইও আপনার ব্লাড লেভেল কি থাকবে, 50 থাকবে, কিন্তু দুধের উৎপাদন চলে যাবে 1 মণে। আমি কি বুঝাইতে পারছি? জি স্যার। অর্থাৎ যতবারই বাচ্চা দিবে ওই বাচ্চাটারই বলবেন যে এর বাবাকে যে বীজ দেওয়া হয়েছে ওটা দেওয়া যাবে না, অন্য সারের বীজ দাও। বাবা যদি 100টায় বলবেন 303 এর বাচ্চা দাও, এর পরবর্তীতে কবে যে বাচ্চা ছিল 303, এটা অন্য সারের বীজ দাও। এইভাবে কি করতে হবে, আউট ক্রসিং করতে হবে। আউট ক্রসিং করতে করতে আপনি 4th জেনারেশনে যাইয়া ব্লাড লেভেল আমার 50 থাকবে, দুধের উৎপাদন 1 মণ হয়ে যাবে। যেমন এখন বাংলাদেশে আপনারা শুনে খুশি হবেন, বাংলাদেশে মুন্সিগঞ্জে লৌহজং উপজেলার ডাচ ডেইরি একজন আপনাদের মতো একজন কৃষক একটা বিরাট খামার করছে, যে খামারের একটা গরু বাংলাদেশের রেকর্ড 86 লিটার দুধ হচ্ছে, মাশাআল্লাহ। একটা গাভী। গরু কিভাবে পালতেছে, তারে গরুর ঘরে কম্পিউটার সেট করা আছে, আজকে গরুর জন্য কত ডিগ্রি টেম্পারেচার লাগবে এটা কম্পিউটারে সেট করে টেম্পারেচারটা দিয়ে দিতেছে, মেশিন দিয়ে গরুকে দোয়াইতেছে, মেশিন দিয়ে গরুর দুধ দোয়াইতেছে, মেশিন দিয়ে গোসল করাই দিতেছে, মেশিন দিয়ে গরুর গা চুলকায় দিতেছে, বুঝতে পারছেন? জি স্যার। এবং আজকে কি পরিমাণ কাঁচা ঘাস লাগবে সব কিছু কম্পিউটারে সেট আপ করে দিতেছে। আপনি কি আপনার খামারে কি সেই পর্যায়ে নিতে পারছেন? ওই পর্যায়ে যদি নিতে পারেন তাহলে আপনার ব্লাড লেভেল 62.5 থেকে সর্বোচ্চ 75% যাইতে পারেন, যদি মুন্সিগঞ্জের ডাচ ডেইরির মতো খামার আপনি করতে পারেন। আর আপনি যদি করতে না পারেন, আপনি 50%-এর উপরে যাওয়া কি যাবে না, কোনো অবস্থাতেই যাওয়া যাবে না। তাহলে এইখানে এটা শিখলেন যে যখনই আপনার এক্সিস্টিং ফ্রিজিয়ান গরু আছে, ওই ফ্রিজিয়ান গরু হিটে আসলে যিনি প্রজনন করে তাকে বলবেন আমার গরুকে আপনি, যেহেতু আমার গরুটা 50%, আপনি আবার 50% বীজ দেন, তবে এই গরুটার বাবার যে নাম্বার দেওয়া ছিল আপনার খাতার মধ্যে লেখা থাকবে, আপনি বলবেন বাবার বীজ যেন মেয়ের ভিতরে কি না যায়, গেলে আমার দুধ কিন্তু কমে যাবে, এটা আপনি খেয়াল রাখতে হবে। তাহলে এইখানে একটা জিনিস শিখলেন। তাহলে আপনি এখান থেকে শিখলেন যে আপনি 50% বীজটা কি কারে দিলেন। এখন আসেন, এখন অনেক লোক আইসা আপনার কাছে বলবে যে আমার কাছে লাল বীজ আছে, আপনি লাল বীজ দিবেন কিনা। লাল বীজ কোনটা? শাহিওয়াল। আপনার এক্সিস্টিং একটা ফ্রিজিয়ান গাভী আছে, এটার দুধ দিতেছে 12, 15, 20 লিটার, তারে আপনি যদি লাল বীজ শাহিওয়াল দেন, শাহিওয়ালের দুধ দেয় 4 লিটার 5 লিটার, একটা গরু 15 লিটার দুধ দেয়, তারা আপনি লাল বীজের খপ্পরে পইরা আপনি লাল বীজ দিলেন, শাহিওয়ালের বীজ দিলেন, তাহলে দুধের উৎপাদন কমবে না বাড়বে? কমবে। তাহলে আপনার তো বিরাট ক্ষতি করায় দিল না? জি। এখন আমরা ট্রেনিং আপনাদেরকে, এই জন্য আপনাদেরকে আমরা ট্রেনিং এ ডাকছি। আমাদের সারা বাংলাদেশের প্রত্যেকটা উপজেলাতে 491টা উপজেলাতে আমরা 40 জন করে খামারিদেরকে এই কথাগুলা বলতেছি, আপনাদেরকে সজাগ করে দিতেছি যে আপনার ফ্রিজিয়ান গরুকে আপনি লাল বীজ দিবেন না। আপনি বলবেন যে আমার এটা দুধ দেয় 15 লিটার, তুমি 4 লিটারের বীজ দিতে চাও কেন?
আমরা তাহলে ফ্রিজিয়ান গরুকে লাল বীজ কি করা যাবে না? দেওয়া যাবে না। হ্যাঁ, লাল বীজ দেওয়া যাবে। কোনটারে? মনে করেন চাটখিল উপজেলাতে, পুরা উপজেলাতে ঘুরলে আপনি 10টা বা 12টা 15টা গরু শাহিওয়াল পাইছে, ওই শাহিওয়াল গাভীরে শাহিওয়ালের বীজ দিতে পারবে। বুঝতে পারছি? ওর থেকে যে বাচ্চাটা হইলো, ওই বাচ্চাটার আবার ফ্রিজিয়ান বীজ দেবে। তাহলে 5 লিটার থেকে আমি আপনাকে যদি বলে লাল বীজ দিবেন কিনা, বলতেছেন আমি লাল বীজ দেবো না, আপনি ওই ফ্রিজিয়ানের বীজ দিয়ে যান 50%। এটা আমরা ট্রেনিং এ শিখছি।